সে আপডেট অনেক কিছু যাই হোক, পরে যায় স্বপন ওরা চুরি করে পাঠাই দিছে, আমার টাকা না দিয়ে চুরি করে পাঠাই দেওয়ার পরে অন্য একটা কোম্পানিতে স্বপনকে পাঠাইছে। পাঠানোর পরে এখানে এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে ভাই দিবে না, যেহেতু এই প্রবাসী, বুঝেনি তো আপনার। এখন এক কোম্পানির লোক অন্য কোম্পানি নিবে না, তো যখন ওইখানে স্বপন যেটা কয়েকদিন মনে হয় কাজও করাইছে, পরে যখন কিনা কোম্পানি দেখছে যে না এটা তো আমার কোম্পানির বিষয় না, পরে কোম্পানি ওরে না করে দিছে। তখন যখন কিনা দেখছে যে না এখন তো স্বপনের আর কোনো গতি নাই, তখন বাংলাদেশের এজেন্সি আমার ফোন দিচ্ছে। এর মাঝে স্বপন আমার কোনো ফোন দেয় নাই। পরে বাংলাদেশের এজেন্সি আমার ফোন দেয় কইছে যে ভাই আপনি যে স্বপনের ভিসা দিছিলেন, স্বপন দিতে আমি পাঠাই দিছি, ও জমুক জায়গায় আছে, ওরে নিয়ে যান। ঠিক আছে, তমুক জায়গায় আছে, নিয়ে যেতেছে। আর দুই তিন দিন আছে, পরে আনছি। আমার পরে তোর এজেন্সিরে ফোন দিলাম যে ভাই তুমি ওরে পাঠাই দিছো, আমি জানি না, আরো 5-7 দিন আগে পাঠাইছো, বেশ ভালো কথা। এখন কোথাও খাওয়াইতে পারো নাই, আমারে দিতাছো, আমি নিলাম, অসুবিধা নাই, কিন্তু আমার টাকা দাও। এখন সে টাকা দিতেছে না, সে বলতেছে ভাই স্বপন রে আমি বাকিতে পাঠাইছি, স্ট্যাম্প পাঠাইলো আমাদের। দেখলাম স্ট্যাম্পের ভিতরে দেখা আছে 1,20,000 টাকা বাকি। স্বপনের সিগনেচার, স্বপনের বউ সিগনেচার, এই সমস্ত সিগনেচার আছে। ওদের স্বপন দিয়ে গেলাম, স্বপন করলো হবে বাকি। এখন ভাই যেই কোম্পানি আমাদের ভিসাটা দিচ্ছে, সেই কোম্পানি কি টাকা ছাড়া এই লোকটারে কাজে দিবে বা এবং কি এই কোম্পানি টাকা ছাড়া কি আবার যে 10 মাসের ভিসা লাগবে? আমরা এই কিরগিজস্তানে তো প্রথম 2 মাসের ভিসা হয়, 2 মাসের ভিসা হয়, এরপরে যে আপনার হচ্ছে গিয়ে আসার পরে এই ভিসাটারে ফিরে আবার 10 মাসের করে দেওয়া লাগবে। কারণ কি ওই কোম্পানি কি টাকা ছাড়া ওরে 10 মাসের ভিসা করে দিব? এরপরে 3-4 দিন হচ্ছে আমার কাছে পাঠাইছে। আমি স্বপন রে এবং কি ওর এজেন্সি রে আমি বলতাছি ভাই টাকা পাঠাও, ওরে ভিসা করে দিই, ওর ভিসার ম্যাচ শেষ, আজকে ম্যাচ শেষ, আজকে 9 তারিখ, ওর ভিসার ম্যাচ শেষ। ওই এজেন্সিও কোনো টাকা পয়সা দিতেছে না, স্বপনও কোনো কিছু ব্যবস্থা নিতেছে না। এখন কোম্পানি কালকে রাত্রে আমাদের বলছে যে ভাই তুমি যদি কালকে ভিসা মন্ত্রণা বন্ধ হওয়ার আগে আমারে টাকা না দাও এবং কি ওর ভিসার জন্য, নতুন ভিসার জন্য অ্যাপ্লাই না করো, তাহলে ওর ভিসা এটা ক্যান্সেল হয়ে যাবে এবং কি আমার জরিমানা দেওয়া লাগবে। কাজে আমি এটা রিপোর্ট মারিয়ে দিলাম। রিপোর্ট মারিয়ে দিলে ওরে পুলিশ যে জায়গায় আছে ওরে ধরবে, ধরার পরে জেলে ঢুকাইবো। এরপর ওর বাংলাদেশ থেকে জরিমানার টাকা, এগ্রিট মারার টাকা, টিকেটের টাকা আনাইয়া পরে ওরা বাংলাদেশে পাঠাই দিবে। এটা আমি ওর ফ্যামিলিরে বলছি যে ভাই তোমরা যদি টাকা না দাও, হয়তো আজকে তুমি আমারে দিবা না, ভাবতেছো যে হয়তো টাকা না দিলে মনে হয় বাদ হয়ে যাবে, কিন্তু এই টাকা যদি না দাও এর চাইতে বেশি খরচ হবে তোমাদের এবং এই লোকটাও এই দেশে থাকতে পারবে না। তার স্বপনের পরিবারও কোনো রিপ্লাই দেয় না, স্বপন যে পাঠাইছে সেও কোনো রিপ্লাই দিতেছে না। তো সেই ক্ষেত্রে ভাই আমি তো বাংলাদেশি, আমি তো আর মনে করেন এই দেশের মালিকের সাথে সে যদি কিনা এটা না করে টাকা ছাড়া, সে যদি ওরা রিপোর্ট মেরে দেয়, ওরা বাংলাদেশে পাঠায় দেয় বা পুলিশ ধরায় দেয়, আমার ভাই কিছু করার থাকবে। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু কথা বলি। মনে করেন স্বপনের কাছে টাকা নাই বা টাকা যা ছিল দিছে, বাকি টাকা নাই, কথা শুনেন, আমারটা শুনেন। আপনি যখন একজন বাংলাদেশি বা প্রবাসী, আমি একজন প্রবাসী, কথা শুনেন। ওর কাছে টাকা নাই এবং এজেন্সি ওর কাছ থেকে স্ট্যাম্প নিয়েছে। স্ট্যাম্প নিয়ে ওখানে লেখছে 30/9/2025 ভিতরে টাকা পরিশোধ করতে হবে। এই চুক্তির মাধ্যমে স্বপনের সিগনেচার, স্বপনের বোর্ড সিগনেচার নিয়েছে, তারপরে ওকে ওখানে পাঠাইছে তার্কিস্তান। এখন পাঠানোর পরে এখন যখন স্বপন তো ওখানে কিছু চিনে না বা কিছু জানেও না কিছু, সে এখন নাবালক শিশু, ওখানে সে এখন নাবালক শিশু, তাহলে ওখানে আছেন কারা? আপনারা। এখন এখানে তো আমি স্বপনের কোনো দোষ দেখি না, কারণ স্বপনের কাছে টাকা নাই দেখে স্বপনকে বাকিতে স্ট্যাম্প নিয়ে টাকা দিছে, স্ট্যাম্প নিয়ে টাকা টিকিট দিছে। এখন ওখানে লেখাও আছে 30/9/2025, এর ভিতরে টাকা না দিলে তারা আইনগত ব্যবস্থা নেবে। এখন আপনার সাথে আমার সাথে পরিচয় আগে হয় নাই। আমার নাম আব্দুল জলিল, সৌদি আরব, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক, আমার টিকটক, আমার ইনস্টাগ্রাম, আমার সব জায়গায় আমার এই একই নাম, একই ছবি, সব জায়গায় আমার। আপনি ওকে যখন নিচ্ছেন আপনি ওকে কাজে লাগান
এই 1,20,000 টাকা দায়িত্ব আমি। ভাই এই টাকা আমার পক্ষে বইরা দেওয়া সম্ভব না। যদি কোম্পানি টাকা না পায়, কোম্পানি ভাই ওর কাজ তো দিবেই না, বরং আরো ওর নামে তাহলে আজকে তাহলে শোনেন, ওরে বাকিতে কেন বাড়াইলো? ভাই সেটা আমি জানি না ভাই। এবং কি ওই যে কি বললাম আমি এতক্ষণ আপনারে, ওরে যে ফ্লাইট করছে আমার কাছে আইসে আজকে 3 দিন না 4 দিন হচ্ছে, কিন্তু ও আরো 1 সপ্তাহ আগে আইসে, আমি জানি না ওরে পাঠা। এই ক্ষেত্রে বাংলাদেশের এজেন্সিরে ধরতে পারেন যে ভাই তাহলে তুমি যে তোমার ভিসা দিছে তারে তুমি না জানায় ফ্লাইটে ফোন দিয়া তার কাছে পাঠাইছো, তাহলে তাদের টাকা দাও নাই কেন? আচ্ছা, আমি যে একটু আগে যে, আচ্ছা আপনার নাম্বার যে আমাকে দিছে, তার নাম কি ফরহাদকে? ফরহাদ হচ্ছে গিয়ে বাংলাদেশের এজেন্সি। ফরহাদ বলে সে আছে তার্কিস্তান, আপনি বলে আছেন তার্কিস্তান। আবার ফরহাদ আমাকে নাম্বার দিলে, আপনার নাম্বার দিচ্ছে আমাকে ফরহাদ, যে সে আছে বাংলাদেশে, তার সাথে কথা বলেন। না না না, আমি আমি শেষ করি একটু। ফরহাদ ফরহাদ আমাকে নাম্বার দিচ্ছে, আপনার নাম্বার দিচ্ছে, যে এই আমি আপনার নাম্বার দিলাম, সে বাংলাদেশে আছে, সে এজেন্সি আছে, তার সাথে এখন কথা বলেন। আমি বলছি ঠিক আছে, কথা বলবো আনে। আমি একটু আগে ফরহাদ আমাকে আবার কল দিছে, দিয়ে বলে ভাই আপনি কথা বলছেন। আমি বলছি এখন তো দুপুর টাইম, এই জন্য আমি কল দিই নাই, যে বিকালে কল দেবো। বলছে না, এখন আপনি কল দেন। আমি এখন আপনাকে কল দিচ্ছি, আপনি বলছেন আপনি আছেন পাকিস্তানে। এখন ফরহাদকে বা আপনাকে আমি জানি না, তবে আপনারা যাই করছেন ভালো, আপনার কথাবার্তা মনে হয় আপনি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি আপনার কথা খুব সন্তুষ্ট। এখন বিদেশ মানে বিপাস, আর বিদেশটা হয়েছে মানে নাবালক শিশু, ঠিক আছে? যে আইসা পৌঁছে সে বাংলাদেশের বাঘ, আমি বুঝছেন আমার, কারণ সেই বাংলাদেশের বাঘ, কিন্তু যখন বিদেশে মাটিতে এসে পৌঁছে সে নাবালক শিশু। তো এখন ও নাবালক শিশু, এখন ওকে আপনারা কাজ দেন, ওকে নিয়েছেন, কারণ ওর তো মুখে টাকা নাই, এই জন্য তো বাকিতে গেছে। এখন থাকতে তো বাকি চাইতো না, এবং যে পাঠাইছে সে তো ওর কাছে স্টাম্প নিয়ে পাঠাইছে। তাহলে এই স্টাম্পের ভ্যালু কি আজকে? যদি স্টাম্প যখন নিচ্ছেন, সবার সে সই নিছে, স্টাম্পের ভ্যালু কি বলেন? ভাই আপনার ওই ইসলামের কিরগিজস্তানে কোনো মূল্য নাই। আপনি বাংলাদেশে ওই স্বপন আছে, ওইখানে ও হচ্ছে আমার ছোট ভাই, ও এখানে ডক্টর রিপোর্ট আছে। আচ্ছা আপনার হের নাম কি নীলায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ। আপনার নাম আব্দুল্লাহ। আপনার বাড়ি ঢাকা ধামরাইল, হ্যাঁ হ্যাঁ। আর আপনার বাড়ি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। হে আপনার ছোট ভাই? ছোট ভাই, হ্যাঁ, মানে আপন ভাই না আর কি। ব্রাহ্মণবাড়িয়া, ওর নাম হচ্ছে নিলয়। আর যিনি হচ্ছে গিয়ে পাঠাইছে স্বপন রে। আপনি বলছেন যে নীলয় আপনার ছোট ভাই, তা নীলয়কে আমি জিজ্ঞেস করছি, সে বলছে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর আপনার বাড়ি হচ্ছে ঢাকা ধামরাইল, ঠিক আছে? আবার সে আপনার ছোট ভাই। তার এখন নীলয় আমাকে বলছে যে আপনি আছেন বাংলাদেশে, আপনার নাম্বার দিয়েছে আমাকে বাংলাদেশে, আপনারা কিরগিজস্তান বইয়া বাংলাদেশের নাম্বারে ইমু চালান, মানুষ মনে করে আপনারা বাংলাদেশে আছেন। কি বলবো ভাই, এখন আগা পাই না, গোড়াও পাই না খুঁজিয়া। না না না, সেটা বলতে পারে। আমি কিন্তু ওই যে 12টার দিক দিয়ে স্বপনের বউর সাথে। আচ্ছা, আপনার ওখানকার নাম্বার আমার দিবেন? ভাই আমি এখানকার নাম্বার চালাই না। কেন? আপনি ওখানকার নাম্বার না চাইলে আপনি ওখানে কীভাবে আপনি ওখানে ব্যবসা করেন, কীভাবে ওখানে কাজ করেন? ওখানে আপনার লোকালে কল দেওয়া লাগে না? না না না, লোকালে কল দেওয়ার কথা বল। নাম্বার আছে, সিম আছে, কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালাই না। এখন কি করা যায় বলেন? এখন কি করা যায়? এখন কি সমাধান বলেন দি? এখন ভাই 4টার ভিতরে আমার অ্যাকাউন্টে টাকা না আসলে ও এটা অটোমেটিক্যালি রিপোর্ট হয়ে যাবে। আজকে ওর বিচার ম্যাচ শেষ, পরে আমার আর কিছু করা থাকবে না। আপনারা ফরহাদের সাথে কথা বলতে পারেন, যে কিনা বাংলাদেশ থেকে পাঠাইছে। আচ্ছা, ফরহাদের বাড়ি কোথায়? ফরহাদের বাড়ি কোথায় তা জানি না, কিন্তু ফরহাদের অফিস আছে ঢাকাতে। কোন জায়গায় অফিস? অফিস হচ্ছে গিয়ে আপনার ফরহাদের অফিস জানি কই, মালিবাগ। তো অফিসের অ্যাড্রেসটা আমার দেন। আপনি ফরহাদের নাম্বার দিয়ে দেই, আপনি ফরহাদের সাথে কথা বলুন। আচ্ছা, ফরহাদের নাম্বারটা আমার ইমোতে ভরাই দেন। ঠিক আছে ঠিক আছে। ওকে করে